পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। রাতের মধ্যে যদি পোস্টমর্টেম না হয় তাহলে হাসপাতালে রক্তগঙ্গা বইয়ে দেবো। ভয়ানক উক্তি, এক এক করে সবকিছু সামনে আসছে। কিভাবে একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র হয়েছে, একটা সরকার তার পুলিশ প্রশাসন নেতা সবাইকে নামিয়ে এই ষড়যন্ত্র চাপা দেবার চেষ্টা করলো। এবার বাংলার মানুষের সামনে সেটা পরিষ্কার হয়ে আসছে। একবার ভাবুন, একবার নিজেকে ওই বাবা মায়ের জায়গায় নিজেদেরকে বসান, যে বাবা মার একমাত্র সন্তান, যাকে এতদিন লালন পালন করে বড় করে তুলেছেন, ডাক্তার করে তুলেছেন, ডাক্তার হয়ে মানুষের সেবা শুরু করে দিয়েছে এবং আরো বেশ কয়েকটা দশক সে মানুষের সেবা করবে। সেই একমাত্র মেয়ের মৃত্যুর খবর তারা পেয়েছে এবং তার মধ্যেই বন্ধুর ছদ্মবেশে রাজনৈতিক নেতার কাছের লোক পৌঁছে গেল কাকা সেজে। সে জানে যে এই সময় একজন বাবা মার মনের মানসিক পরিস্থিতি ঠিক কি থাকে। সেই মানসিক পরিস্থিতির সুযোগ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয়বার যাতে পোস্টমর্টেম করা না যায় তার জন্য একেবারে সর্বোচ্চ স্তর থেকে, পুলিশের স্তর থেকে, নেতার স্তর থেকে আসা নির্দেশ পালন করার জন্য বাবা মাকে এসকর্ট, পুলিশের এসকর্ট দিয়ে ঘিরে রেখে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো কাকা সেজে। এই ধরনের মানুষগুলো কতটা নোংরা লোক হতে পারে আপনারা একবার ভাবুন। নিজেকে ওই বাবা মার জায়গায় বসান যার একমাত্র মেয়ে, একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। ওই পরিস্থিতিতে তাদের ভাবনা চিন্তা করার কোনো অবকাশই কোনো ছিল না, যেটা তারা এখন করতে পারছে 30 দিন 40 দিন বাদে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল নেতার অনুগামী কাছের লোক কাকা সেজে এই ভয়ঙ্কর দুষ্কর্মটা করে গেল সবার চোখের সামনে। মানুষজন এখন বুঝতে পারছে। আর এই দুষ্কর্মের পেছনে একেবারে রাজ্যের সর্বময় নেত্রী থেকে শুরু করে, পুলিশ কমিশনার থেকে শুরু করে, টালা থানা থেকে শুরু করে প্রত্যেকে এই বৃহৎ প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রটাকে রূপ দিল। তারাই এখন বলছে সিবিআইয়ের কাছে জবাব চাইছে, বিচার চাইছে। অনেকগুলো আপডেট আজকে এসছে, আস্তে আস্তে খোলসা হচ্ছে। এমনকি সন্দীপ ঘোষের অনুগামীরাও এবার মুখ খুলতে বাধ্য হচ্ছেন নিজেরা বাঁচার দায়ে। সবটা শোনাবো, আপনাদের দেখাবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভদ্রলোককে চিনুন, অপূর্ব বিশ্বাস, সন্দীপ ঘোষের অনুগামী এবং এই নির্যাতিতা ডাক্তার মেয়েটির যিনি ময়না তদন্ত করেছিলেন, পোস্টমর্টেম করেছিলেন, অপূর্ব বিশ্বাস সন্দীপ ঘোষের অনুগামী। যে সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র এবং সেই সন্দীপ ঘোষ নিজে ইস্তফা দেবার কয়েক মিনিট আগেই তার পকেটে আরো একটা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের চাকরি চলে এসেছিল। সেই সন্দীপ ঘোষের অনুগামী অপূর্ব বিশ্বাস, যিনি এই ডাক্তার মেয়েটির ময়না তদন্ত করেছিলেন। এবং তিনি বলছেন একজন নেতা, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বলে পরিচয় দিয়ে, নেতার কাছের লোক, বিধায়ক নির্মল ঘোষের কাছের লোকের পরিচয় দিয়ে তাকে হুমকি দিয়েছিলেন যে আজকে রাতের মধ্যে পোস্টমর্টেম না হলে হাসপাতালে রক্তগঙ্গা বইয়ে দেবো। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো। এক্স কাউন্সিলর বলেছিলেন, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে। এবং তারপর আপনারা জানেন টালা থানার এক এএসআই চিন্ময় বিশ্বাস, যাকে ইতিমধ্যেই সিবিআই ডেকে জেরা করছে, তার লিখিত নির্দেশ চলে এলো একেবারে ময়নাতদন্তের কমিটির মাথায়, ইমিডিয়েটলি জরুরি ভিত্তিতে এই মৃতদেহের পোস্টমর্টেম করুন। ফলে সন্ধ্যের পরেও পোস্টমর্টেম হলো, যেটা নিয়ে কথা উঠেছে দেশের প্রধান বিচারপতির এজলাসে। আপনারা কি এর পরেও বুঝতে পারছেন না যে কত বড় একটা সরকারি প্রচেষ্টা চললো, প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র চললো এই মৃতদেহ তাড়াতাড়ি পোস্টমর্টেম করে পুড়িয়ে দেবার জন্য?
আপনারা তো সেই মন্তব্য শুনেছেন অনেকবার, আমি তো আপনাদের শুনিয়েছি যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসকর্ট করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে, পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। সকাল থেকে যতক্ষণ না মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো ততক্ষণ মৃতদেহের সঙ্গে চিপকে লেগে রইলেন তৃণমূলের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, যার কাছের লোক সঞ্জীব মুখার্জি সই করলেন শ্মশানের ওই মৃতদেহ পুড়িয়ে দেবার যে সার্টিফিকেট হয় সেখানে সই করলেন কে? সঞ্জীব মুখার্জি, আত্মীয় সেজে। ভাবতে পারছেন? এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন যে এই হত্যাকাণ্ড চাপা দেওয়ার পেছনে কে, এই হত্যাকাণ্ডে এই নির্যাতিতা মেয়েটির, ডাক্তারটির মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার পেছনে কে, যেটা প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, এর পেছনে আসল মাথা কে, আমার মনে হয় না আপনাদের আর বোঝাবার কোনো অবকাশ আছে। এর পেছনে ওই একজনই আছে যিনি নিজে স্বীকার করে নিয়েছেন। নির্মল ঘোষকে আজকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগেই আপনারা দেখেছেন যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। বিরূপাক্ষ বিশ্বাস, থ্রেড কালচারের যিনি জনক বলে পরিচিত, এখন থ্রেড কালচারের সঙ্গে যুক্ত বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, তাদেরকে ডেকে জেরা করা হচ্ছে। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি এই অভিক দে, একেবারে উসাইন বোল্টের মতন ছুটে গিয়ে গাড়িতে উঠে পড়েছেন, আপনারা দেখেছেন। টালা থানার এই ASI চিন্ময় বিশ্বাস, তাকেও জেরা করা হচ্ছে। কিন্তু যিনি বললেন এসকর্ট করে মৃতদেহ নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, আমি সারা রাত ফোনে ব্যস্ত ছিলাম, বিনীতের সঙ্গে ফোনে আমার কথা হয়েছে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার জন্য, তার কি হবে? তাকে কবে জেরা করা হবে? বাংলার মানুষ যে জিনিস বুঝতে পারছে যে এই মৃতদেহ পুড়িয়ে দেবার, তাড়াতাড়ি পুড়িয়ে দেবার পেছনে গোটা সরকারটা রইল, সরকারের পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারের নেতা বিধায়ক প্রত্যেকে রইল, এর মাথায় যিনি রইলেন তাকে কবে জেরা করা হবে? নাকি শুধুমাত্র এই সব লোকেদের জেরা করা হবে এরা কেউ সংবিধানের বা প্রশাসনিক কোনো কাজের সঙ্গে যুক্ত নয় বলে? আইন কি বলছে? আইনের চোখে নাকি সবাই সমান। তাহলে আসল মাথাকে কেন ডেকে জেরা করবে না সিবিআই? এই প্রশ্ন কিন্তু এবার আমরা তুলতে শুরু করব, বাংলার মানুষ তুলতে শুরু করেছে। আসল মাথা কে? কবে সিবিআই তাকে ডেকে জেরা করবে? তার ফোন কবে সার্চ করবে? তার ফোন কবে পরীক্ষার জন্য যাবে? বিনীত গোয়েলের ফোন কবে ফরেনসিক টেস্টের জন্য যাবে? বিরূপাক্ষ বিশ্বাস আর সন্দীপ ঘোষের ফোন টেস্ট করলে কি হবে? তাদের মাথায় আসল লোকটা কে? টালা থানার ওসির ফোন চেক করলেই হবে তাদের মাথায় আসল লোকটা কে? এটা কবে আমরা জানতে পারবো? সিবিআই এটা কবে জানাবে? গোটা বাংলার মানুষ জেনে গেছে আসল লোকটা কে। আর কি হলো আজকে? আজকে আমরা দেখলাম এই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করা হয়েছে, তাকে সিজিওতে হাজিরা দিয়েছেন। কারণ আরজিকর কাণ্ডে তিনি প্রথম থেকে আরজিকরে সন্দীপ ঘোষের চেম্বারে ঘাঁটি গেড়ে বসেছিলেন এই নির্মল ঘোষ। প্রথম থেকে একেবারে শ্মশানে গিয়ে রাত্রে 7 তাড়াতাড়ি এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছেন এই নির্মল ঘোষ, তৃণমূলের বিধায়ক। কার নির্দেশে করলেন বলুন তো? নির্মল ঘোষের কি স্বার্থ ছিল যে 7 তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে, যেখানে এত বড় একটা কাণ্ড হয়ে গেল? তিনি বুঝতে পারেননি কি ঘটনা ঘটেছে, নাকি বুঝেও দলের সর্বময় নেত্রীর নির্দেশে মৃতদেহ পুড়িয়ে দেবার তালে ছিলেন এবং সেই চেষ্টায় তিনি 100% সফল? নির্মল ঘোষকে ডেকে জেরা করা হচ্ছে যে ওই দিন সকাল থেকে তিনি আরজি করে কি করছিলেন, তিনি শ্মশানে গিয়ে কি করছিলেন, কে এই সঞ্জীব মুখার্জি যিনি শ্মশানে মৃতদেহর পুড়িয়ে দেবার ওই সার্টিফিকেটে সই করলেন আত্মীয় সেজে, কে সঞ্জীব মুখার্জি, তার সঙ্গে নির্মল ঘোষের কি যোগাযোগ? প্রশ্নগুলো উঠতে শুরু করেছে এবং এই প্রশ্নগুলোর তৃণমূলের 2 মুখপাত্রের কাছে কোনো জবাব নেই। বিচার চাই, বিচার দাও, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে পড়েছেন। ওই যে আপনাদের পকেট মারের গল্প শুনিয়েছিলাম না, পকেট মার যখনই দেখছি যে ধরা পড়ার সুযোগ এসে গেছে তখনই নিজেই পকেট মার বলে চিৎকার করতে শুরু করে, যাতে তার উপর থেকে মানুষের দৃষ্টি সরে যায়। আর এখন তো বন্যা চলে এসছে, গোটা বাংলা ভাসছে, বাংলার অনেক কটা জেলা ভাসছে। ঘাটালের অবস্থা আপনারা দেখেছেন, সেখানে গোড়ালি অবধি পা ডুবিয়ে নাটকও এবং ছবিও আপনারা দেখেছেন।
4টে আলু দিয়ে সেলফি তোলার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। এই তো অবস্থা আমাদের বাংলার। যে বাংলার মেয়েকে আপনারা বেছে দিয়েছেন, সেই বাংলার মেয়ের সরকার, তার পুলিশ, তার প্রশাসন, তার হাসপাতাল কর্তৃপক্ষ, তার নেতা পুরো একটা ঘটনাকে যত তাড়াতাড়ি সম্ভব ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, প্রমাণ লোপাট দেওয়ার চেষ্টা করলো, মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করলো। এটা বাংলার মানুষের প্রত্যেকের কাছে এখন পরিষ্কার। তোলামুলিরা ছাড়া বাকি সবাই মন দিয়ে বুঝতে পারছে যে এই ঘটনার পেছনে কে আসল দায়ী। প্রত্যেকে বুঝতে পারছে, তোলামুলি এবং চটিচাটারা ছাড়া প্রত্যেকে বুঝতে পারছে আসল কালপ্রিটটা কে। কিন্তু সিবিআই কি এটা তদন্ত করে উদ্ধার করতে পারবে? এই যে ফোন রেকর্ড দেখা হচ্ছে, বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলের ফোন কবে দেখা হবে? আর বিনীত গোয়েলের সঙ্গে যার ফোনে সারাদিন কথা হলো, তার ফোন কি আদৌ আমরা দেখতে পাবো যে সিবিআই তার ফোন নিয়ে তদন্ত করছে? একটা বিদেশি সিমের কথা আসছে, বিদেশি সিম ব্যবহার করা হয়েছে। কে ব্যবহার করেছিলেন এই বিদেশি সিম? কোন বাংলাদেশি মানুষটা বিদেশি সিমটা ব্যবস্থা করলো? বাংলাদেশি মানে আমাদের বাংলার কথা বলছি, পশ্চিমবঙ্গের কথা বলছি। কোন বাংলার লোকটা বিদেশি সিম ব্যবহার করলো বিভিন্ন লোকের সঙ্গে কথা বলার জন্য? সিবিআই আমাদের জানাক, আমরা জানতে চাই যে এই রাজ্যে বসে কোন প্রশাসনিক কর্তা বা কর্ত্রী বিদেশি সিম ব্যবহার করলো, তার নামটা কি আমরা জানতে চাই। কে বিদেশি সিম ব্যবহার করলো, কোন কালপ্রিট? সিবিআই এর কাছে অনেকগুলো দাবি এবং উঠে আসছে, কারণ এবার সিবিআই তদন্তে চলছে এটা। ফলে সিবিআই কে এগুলো কিন্তু এবার বার করতে হবে। নির্মল ঘোষকে জেরা করা হচ্ছে, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, টালা থানার এসআই, টালা থানার ওসি, সিভিক পুলিশ সঞ্জয় রায় তো আগেই ছিলেন, এবার নির্মল ঘোষ বিধায়ক, নির্মল ঘোষ অব্দি সিবিআই চলে এসছে। নির্মল ঘোষকে ধরে কান টেনে কি মাথা আসবে, সেদিকে আমাদের নজর আছে। অন্যদিকে আইএমএ কলকাতা শাখা, আইএমএ মানে আপনারা জানেন ডাক্তারদের সংগঠন, তাদের কলকাতা শাখা এই ঘটনায় কিচ্ছু করেনি, কোনো অ্যাক্টিভিটি ছিল না। কি করে করবে? সবাই তো তৃণমূলের নেতা, থ্রেড কালচারের সঙ্গে জড়িত, তারা এই ঘটনায় কি প্রতিবাদ করবে? প্রতিষ্ঠানিক ষড়যন্ত্র হয়েছে একটা। সেজন্য আইএমএ থেকে পদত্যাগ করলেন কলকাতা শাখার সভাপতি কৌশিক বিশ্বাস। এবং যেটুকু জানতে চাইছি, আইএমএ তে গতকাল প্রচন্ড ঝামেলা হয়েছে, 3 জনকে গো ব্যাক ধ্বনি দেওয়া হয়েছে। কোন 3 জন? মালদা শাখার অপসারিত সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী, এপিডেমিওলজিস্ট ডক্টর প্রিয়াঙ্কা রানা এবং কল্যাণী গান্ধী মেমোরিয়ালের অধ্যাপক জয়া মজুমদার। প্রিয়াঙ্কা রানা, জয়া মজুমদার এরা নাকি আবার এই বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ বান্ধবী, এমনই বাকি ডাক্তাররা বলছেন। ছি 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 ছি, এত পোস্টের লোক, পোস্টের লোক এত। ঠিক 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 কার, ঠিক 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 কার। এবং এদের পদত্যাগ চাই, গোটা আইএমএ এর শাখাটা ভেঙে দিতে হবে, এমনটাই দাবি উঠেছে আইএমএ এর তরফ থেকে। অন্যদিকে আবার একবার ভোট হবে এবং সেখানে রাজ্য সম্পাদক হিসাবে শান্তনু সেন, তৃণমূলের নেতা, তার নাম উঠেছিল। তিনি নাকি বলেছেন রাজনীতিতে যুক্ত কোনো ব্যক্তির আইএমএ এর সম্পাদক হওয়া উচিত নয়। শান্তনু সেনের কি শিক্ষা হলো? আমরা এতদিন ধরে যেটা চিৎকার করে আসছি যে ডাক্তারি শাখাতে কেন তৃণমূলের নেতা নেত্রীরা থাকবে মাথা হয়ে। এবার শান্তনু সেন আর নিজে এই সংগঠনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি নিজে বলছেন রাজনৈতিক কোন নেতার, যিনি সরাসরি রাজনীতি করছেন, তার আইএমএ এর সম্পাদক হওয়া উচিত নয়। সত্যি তো, আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা শাখা পুরোপুরি নিয়ন্ত্রণ করে তৃণমূলীরা, এবং এখানেও ছাপ্পা হয়, ডাক্তারদের শাখাতেও ভোটের জন্য ছাপ্পা হয়। কিন্তু আসল ইস্যু এগুলো নয়। আসল ইস্যু আমাদের কাছে যেটা, যে এই যে অপূর্ব বিশ্বাস যেটা বলছেন যে রক্তগঙ্গা বইয়ে দেব তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বিধায়ক নির্মল ঘোষের কাছের লোক, ফলে আমরা বাধ্য হয়েছি রাতের মধ্যেও এই মেডিকেল টেস্ট মানে এই পোস্টমর্টেম করতে, এবং তারপরে টালা থানার এএসআই চিঠি আসে পোস্টমর্টেমটা করার জন্য। এদিকে কবে হেফাজতে নিয়ে জেরা করবে সিবিআই, সেটাই এখন দেখতে চাই। সিবিআই বিচার চাই, এবং এই বিচার পুরোটাই নির্ভর করছে সিবিআই কবে এই সরকারি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা ভাঙতে পারবে। কান টানলে কি মাথা আসবে? এই বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সন্দীপ ঘোষ, তারপরে নির্মল ঘোষ বিধায়ক, অপূর্ব বিশ্বাস ময়না তদন্ত রাতে করলেন। আসল মাথাটা কে এবার এই বাংলার মানুষ জানতে চায়, এবং সিবিআই এটা আমাদের জানাক আসলে কে কলকাঠিটা পেছন থেকে ফোনে ফোনে সারলো, এটাই এখন আমরা জানতে চাই। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।